মমির গল্প এক। ফিলিপাইনের আগুন মমি। মিশরীয়দের আগে মানুষের মৃতদেহ মমি করে রাখার প্রচলন করেছিল ফিলিপাইন। মমি বলতে মিশরীয় সভ্যতার কথা সবার আগে মনে হলেও তারাই কিন্তু প্রথম নয়। তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষণ করে রাখত। আগুন মমি তারই উদাহরণ। ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণ এই প্রক্রিয়া প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশের ফিলিপাইনে। উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইন। এখানে বাস করে ইবোলাই উপজাতি। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। ইবালয়ীদের পূর্বপুরুষরা মৃতদের মমি করে পাহাড়ের গুহায় রেখে দিত। ঠিক কবে থেকে আরম্ভ হয় এই পদ্ধতি? এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা 1200 খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতেই মমিকরণ শুরু হয়েছিল তারও অন্তত 1000 বছর আগে। সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে সন্দেহের অবকাশ নেই। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন। খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদের সৎকারের প্রক্রিয়া। ইবোলাইরা ঠিক কিভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না। তবে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু। জানা যায় মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবিত থাকাকালে। মুমূর্ষুকে পান করতে দেয়া হতো লবণাক্ত একরকম পানি। লোনা পানীয় শরীরকে পানি শূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তারা মনে করত মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনের এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। সব মিলিয়ে সপ্তাহ খানেক থেকে মাসও লাগতে পারত। প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বলে। মাথায় পরানো হতো সিবালি বুবো নামে একরকম স্কার্ফ। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ার সাঙ্গা চিলে। কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করে রাখা হতো মাথা। পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত। সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনতো ইবোলইরা। এবার আসতো শেষ ধাপের কাজ। কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দোদুয়ান অনুষ্ঠান পালন করত আত্মীয় সমাজের বয়োজ্যেষ্ঠরা। উদ্দেশ্য চামড়ার উপরের অংশ ছড়িয়ে নেয়া। স্থানীয় লতাপাতা আর শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ওষুধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। এমন ব্যবস্থা করা হতো যাতে এই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে। ইবোলাইরা মনে করত এর ফলে শরীরের ভেতর যদি আর কোনো পানি থেকেও থাকে সেটা শুকিয়ে যাবে। বলাই বাহুল্য, বিজ্ঞানের এই তত্ত্ব ভুল বলে জানিয়েছেন। কাজ শেষ, এবার মৃত ব্যক্তি প্রস্তুত, শেষ বিদায় নেবার পালা। মমিকে কোলেবাও দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবে রেখে দিত সমাজের লোকেরা। নানা আচার পালন করতে করতে বয়ে নিয়ে যেত পাহাড়ি গুহায়। সেখানে তাকে রেখে দিয়ে তবেই সমাপ্ত হতো শেষকৃত্য। ইবালয়ীদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে সেই গুহায় রাখা হয়েছে, সেখান থেকে কখনোই বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। তেমন হলে নেমে আসবে অভিশাপ, দেখা দেবে নানা দুর্যোগ।
গুহার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় অবশ্য নেওয়া যাবে। ইবোলয়ীদের বাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থানও দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে 5 ঘন্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আরও প্রায় 5 ঘন্টা পর দেখা পাওয়া যাবে এসব গুহার। নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এত কিছুর পরেও ঠেকানো যায়নি চুরি। চুরি হওয়ার সবচেয়ে বিখ্যাত মমির ঘটনা ঘটে 1919 সালে। গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন আপো আন্নু। সারা গায়ে বাহারি ট্যাটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে। সম্ভবত ইবোলয়ীদের সর্বশেষ মমিগুলোর একটি এই আপো আন্নু। তার সমাধি থেকে জানা গেছে নেতাগোছে কেউ ছিলেন তিনি, শিকারী হিসেবেও নামকরা ছিলেন। ইবোলয়ীদের কাছে তিনি আধা দেবতা আধা মানুষ ছিলেন। তাই তার মমি চুরির পর যত প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সবই তারা চাপিয়ে দেয় অভিশাপের ওপর। বিখ্যাত এই মমি খুঁজে বের করতে হন্যে হয়ে মাঠে নেমেছিলেন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। জানা যায় ফিলিপিনো এক পাদ্রী সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যান আপো আন্নুকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনীতে। বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক কিনে নেন এই মমিটি। 1984 সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপাইনের জাতীয় জাদুঘরে। কর্তৃপক্ষ দ্রুত সরকারকে জানায়। তারা ইবোলাই নেতাদের সাথে যোগাযোগ করে আপো আন্নুকে পাঠিয়ে দেন তার লোকেদের কাছে। নানা রীতিনীতি পালন শেষে তাকে ফিরিয়ে দেওয়া হয় সমাধি গুহায়। সরকার এবার সেখানে লাগিয়ে দেয় লোহার গেট। গুহার মুখে এখন লোহার বেড়া দেয়া রয়েছে। 2000 সালের দিকে বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায়। পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে কিনে নেন সেগুলো। 2004 সালে 8টি মমি ফিরিয়ে দেওয়া হয়, তবে এখনো বেশ কয়েকটি আগুন মমি রয়ে গেছে সংগ্রাহকদের কাছে। আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি করার পদ্ধতি কিন্তু ইবোলয়ীদের একার নয়। পাপুয়া নিউ গিনি বেশ কিছু উপজাতির মধ্যে এর প্রচলন ছিল। তবে ফিলিপাইনের আগুন মমি বেশি পরিচিত। সব মিলিয়ে 50 থেকে 80টি এমন মমি পাওয়া গেছে। তবে অনেকগুলোর অবস্থান গোপন করে রাখা হয়েছে যাতে চুরি না হতে পারে। ইবোলয়ীরা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের জন্য উৎসর্গ করে খাদ্য আর পানীয়। সমাধি গুহায় ঢুকে গবেষণা করতে হলে তাদের নেতাদের অনুমতি লাগে। কাজ করতে হয় গুহার ভেতরে এবং সেখানে স্থানীয় একজন লোক সবসময় উপস্থিত থাকে। তার কাজ মমিকে বুঝিয়ে বলা কি হচ্ছে, কেন হচ্ছে। লেখাটি ভালো লাগলে মন্তব্য করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।